কোনো ব্যক্তিকে নিয়ে আপত্তি নাই। ক্লাবের স্বার্থে যে কোনো কম্প্রোমাইজ, যে কোনো আলোচনা, যে কোনো ক্লাবকে যারা ডোনেট করবে বা আর্থিক সাহায্য করবে সকলের সঙ্গে মানে তার মানসিকতা নিয়ে আমি আগামী রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী, তেনার কাছে নিশ্চয়ই এই ক্লাবের আর্থিক সাহায্য বা অন্যান্য সাহায্যের জন্য নিশ্চয়ই আবেদন করব। তিনি কতটুকু করতে পারবেন কি পারবেন না ওনার সঙ্গে কথা না বলে আপনাকে তো কোনো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি রাজনৈতিক ময়দানে ছিলেন, এবারে ক্লাবের প্রয়োজনে এলেন, মানে কি ভাবনা চিন্তা থেকে? দেখুন, আমি রাজনীতির ময়দানে 1982 সাল থেকে আছি। পাশাপাশি আমি খেলাধুলোর মধ্যে বহু টুর্নামেন্ট করি। এবারেও মানে 4 তারিখে জিতার পর গত সপ্তাহে আমার এমএলএ কাপ একটা টুর্নামেন্ট করেছে, 8 দলীয় ফুটবল। সেখানে খুব ভালোভাবে 8টা দল অংশগ্রহণ করে তারা টুর্নামেন্ট 13 কোটি টাকা ডেনার রয়েছে মোহামেডান ক্লাবে, এটা বিশাল বড় ডেনার রয়েছে। থাকুক না, মানুষের আর্থিক সহায়তায় যে সমস্ত সমস্যা আছে আগামী দিন স্পন্সর আমার সবচেয়ে চ্যালেঞ্জ। মোহামেডানের স্পন্সর ইনভেস্টার এই মুহূর্তে হিউজ পরিমাণ টাকা লাগে। আইএসএল এই টিমটা আইএসএল থেকে নেমেও গেছে এখন অব্দি। তো সব মিলিয়ে কতটা চ্যালেঞ্জ আপনার কাছে? চ্যালেঞ্জ তো রয়েছে, মানুষের লাইফে চ্যালেঞ্জ থাকে। আমি তো গত ডিসেম্বরে, আপনারা জানেন যে ডিসেম্বরের আগে আমি কোনো পলিটিক্যাল বলা উচিত না, তবুও জানেন আমার লাইফে আমি বহু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। সেই চ্যালেঞ্জে সাকসেসও হয়েছি, কখনো কখনো পরাজিত হয়েছি, কিন্তু কখনো হতাশ হয়নি, কখনো কিছু ঘটেনি। হুমায়ুনদা, বিগত 15 বছরে আপনার কি মনে হয় না যে মোহামেডান ক্লাবের ওপর আরো বেশি দরদি হওয়া উচিত ছিল প্রাক্তন সরকার বা প্রাক্তন মুখ্যমন্ত্রী? তাহলে হয়তো এত খারাপ অবস্থা বা অচল অবস্থা হতো না। শেষবারে যেমন ইনভেস্টার এনেছিল, তারপরে দেখা গেল ইনভেস্টারের সঙ্গে ক্লাব কর্তাদের সংঘাত। দেখুন, এই মুহূর্তে উনি অনেক বিচলিত আছেন, চিন্তিত আছেন। তিনার 15 বছরের টার্মস নিয়ে এখানে আমি কোনো সমালোচনা করতে চাই না। কি করা উচিত ছিল, কি হয়নি, সেটা নিয়ে আর ভেবে লাভ নাই। আগামী দিনে কি করা উচিত, কোনটা আগে বাড়া উচিত, এই যে প্রবলেম, সেই প্রবলেমের সমাধান কি, সেটা নিয়ে আমি বেশি বাকি কমিটি কি হবে? আমার একটা বাকি কমিটি কি হবে? আপনাকে তো দেওয়া হয়, কিন্তু চিঠি দেওয়া হয়নি। এই চিঠি একটা এটা চিঠি দেওয়া হয়নি। হুমায়ুনদা, এই চিঠি হুমায়ুনদা নওশাদ সিদ্দিকী তিনিও বলেছেন মোহামেডান মানে ইনভেস্টার আনতে পারেন বা তিনিও দায়িত্ব নিতে পারেন যদি দরকার হয় বা প্রয়োজন পড়ে। নওশাদ সিদ্দিকীকে নিয়ে কি চলতে পারবেন এই মোহামেডান? কোনো আপত্তি নেই আমার, কোনো সিদ্দিকীকে নিয়ে আপত্তি নাই, কোনো ব্যক্তিকে নিয়ে আপত্তি নাই। ক্লাবের স্বার্থে যে কোনো কম্প্রোমাইজ, যে কোনো আলোচনা, যে কোনো ক্লাবকে যারা ডোনেট করবে বা আর্থিক সাহায্য করবে সকলের সঙ্গে মানে তার মানসিকতা নিয়ে আমি আগামী নওশাদ বলেছিলেন যে প্রয়োজনে তিনি মোহামেডান ক্লাবের জন্য ইনভেস্টার এনে দিতে পারেন, তার সঙ্গে ইনভেস্টার চেনা জানা আছে। ক্লাবের এই সংকটকালীন পরিস্থিতিতে আপনাকে জিজ্ঞাসা করবো, আমি জানি না আপনার কাছে ইনভেস্টার চেনা জানা আছে কিনা, যদি দরকার পড়ে নওশাদের সঙ্গে কথা বলবেন ইনভেস্টার নিয়ে। যার সাথে দরকার হবে তার সাথেই কথা বলবো, কোনো নওশাদ স্পেসিফিক কিছু ব্যাপার না। বললাম তো, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলবো, অন্যান্য অনেক মানুষের আর্থিক ভালো অবস্থা আছে তাদেরকে বলবো। আমরা আমাদের ব্যক্তির জন্য তো আমরা চাইবো না, ক্লাবের স্বার্থে আর্থিক সহায়তা চাইবো। বাবা, সবাই এত ভয়ে ছিল? কই কখনো তো দেখতে পারিনি। কোনো গানের কনসার্ট থেকে রাত্রির 1টা-2টোর সময় ফেরার সময়ও দেখছি একা সব মহিলারা রাস্তা দিয়ে হাঁটছে, আনন্দ করতে করতে সারা রাত ক্লাবিং করছে, পার্টি করছে। আচ্ছা, সবাই এত ভয় ছিল? কই কখনো তো কোনো অনুষ্ঠান বন্ধ হতে দেখিনি, সব অনুষ্ঠানে তো উপচে পড়া ভিড়। এমনকি সারা রাত ক্রিসমাসের সময়ও মেয়েরা ঘুরেছে, রাত্রিরে পার্ক স্ট্রিটে গেছে। এত ভয় ছিল সবাই? কই যখন রাত দখল হলো, একটা মেয়ে রেপ হলো বলে সারা রাত যখন ধর্ণা করছিল, তখন তো মমতা ব্যানার্জির পুলিশ সেট করেছিল পাহারা দেওয়ার জন্য, যাতে ওদের কোনো ক্ষতি না হয়, ওদেরকে গিয়ে কেউ ডিস্টার্ব না করে। আচ্ছা, সবাই খুব ভয় ছিল না? আচ্ছা, সবাই এত ভয় ছিল, কিন্তু তখন তো এরকম শুনিনি যে 4-4টে রেপ কেস হয়ে গেল। সেটা শুধু অনলাইন পোর্টালে বেরোলো, টাইমস অফ ইন্ডিয়ার, কিন্তু কোনো নিউজ চ্যানেলে দেখানোর কেউ সাহসই পাচ্ছে না। কোথাও কোনো নিউজ পেপারে কেউ পাবলিশ করার সাহসই পাচ্ছে না।
এত ভয় ছিল সবাই? আচ্ছা, সবাই এত ভয় ছিল, কিন্তু কখনো তো শুনিনি যে বাড়িতে রক্ত মাখা ভাত খেতে হচ্ছে মাকে, বাড়িতে বাড়িতে লাশ পৌঁছে যাচ্ছে, জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, সরকারকে নিয়ে কাগজে বের করার জন্য কাগজের অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে। এত ভয় ছিল সবাই? আচ্ছা, আমি ভাবছি সবাই যদি এত ভয় ছিল, তাহলে গত 15 বছরে যারা সরকার ছিল, সে সরকারের হয়ে যখন আমরা করে কথা বলতাম, ভিডিও করতাম, তাহলে আমাদের এসে কারা এত থ্রেট দিত? আমাদের এসে কারা এত ভয় দেখাতো, এত গালাগাল দিত, এত কুৎসিত আক্রমণ করতো কারা, যদি তারা এতই ভয় ছিল? এত ভয় ছিল যে পুরো পূর্ববর্তী সরকারের, আগের সরকারের সিএম যে, তাকে নিয়ে নোংরা কার্টুন বানানো, তাকে নিয়ে মিমস বানানো, সব ইনফ্লুয়েন্সরা মিথ্যা মিথ্যা কথা তুলে ধরা, বা শুধু বানানো অপোজিট পার্টি যে কথা বলেছে সেইগুলো স্প্রেড করা, কি করে করেছে যদি এত ভয় ছিল? এমন তো মনে পড়ছে না গত 15 বছর হয়েছে বলে যে কোনো কোচিং সেন্টারের কেউ এই সরকারের এগেন্স্টে কিছু বলেছে বলে তার সেন্টারের বাইরে গিয়ে গুলি চালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এত ভয় ছিল গত 15 বছরে? আমরা কি দেখেছি এগুলো? আমি তো কাউকে ভয় থাকতে দেখলাম না গত 15 বছরে, কিছু জানতেও পারলাম না। মানছি যে ভয় থাকলে জানা যায় না, আশেপাশের লোকদের তো দেখবো, সেটাও তো দেখিনি, সেটা কি করে সম্ভব? আমার একটা প্রশ্ন রইল। आवागमन में काफी दिक्कत हो रहे हैं। इस जलडमरू और उसके साथ साथ जो तनाव इसके मद्देनजर हमारे किल्लत को तो हालत है, आपूर्ति करने में समस्या जरूर हो रहे हैं, लेकिन सरकार को ये भी तो देखना चाहिए कि हमारे देश के आम लोग ये तल्खी आर्थिक हालात को कैसे मुकाबला करें जब उनकी जेब में पैसा ना हो। तो आज की देश की सरकार को सिर्फ कंपनियों की हित को देखना तो फर्ज नहीं होना चाहिए। कंपनियों के हित के बदले आम जनता को हित की तो बात किया जाए, क्योंकि डोमेस्टिक जो सिलेंडर की बात हो रहे हैं ये तो आम जनता ही इस्तेमाल करते हैं। आप कुछ चुनिंदा कंपनियों को बचाने के लिए सारे आर्थिक बोझ देश के आम लोगों पर डालते हैं। ये कैसे विकसित भारत की दर्शन हो सकता मुझे पता नहीं। आम लोग जरूर ये समझ रहे हैं कि सिर्फ भाषण के साथ साथ अगर राशन ना मिले तो आम लोग की हालत क्या हो सकते हैं। ये सरकार भाषण में ज्यादा दिलचस्पी दिखाते हैं, लेकिन राशन के समय सारे बोझ आम लोग पर डालते हैं। इस ईंधन के अगर इतनी कीमतें होते जा रहे, अगर चले जाए, इतनी कीमती होते जाए, तो इसका सब भारी बुरा असर होगी सारे समाज के ऊपर, सारे चीज के ऊपर इसके भारी असर होगी। लेकिन सर, सरकार ये कह रही है कि इसको डिफेंड कर रही है, इस हाइक को साफ तौर पर कह रहे हैं कि पूरे विश्व के मुकाबले और बाकी देशों में देखा जाए तो भारत में आज भी सस्ती मिल रही है। देखिए, अगर आप एक मुंह कहते हैं कि हम विश्व गुरु बनने जा रहे हैं, अगर दूसरे मुंह में अगर यह कहे कि पाकिस्तान से हम आगे हैं, तो अलग बात है। आप पाकिस्तान से जरूर आगे हैं, लेकिन विश्व गुरु की जो चेहरा आप दिखाते हैं, ये क्या विश्व गुरु की नजारा है क्या कि सारे चुनिंदा कंपनियों को बचाने के लिए? अच्छा, जब तेल की कीमतें, जो ये मतलब ये ईंधन की कीमतें कम होते थे, दाम कम होते थे, जब ये पेट्रोल, डीजल और मतलब रोसरी गैस की दाम कम होते थे, तो आप सस्ते में कभी दिए हैं हिंदुस्तान के लोगों को? और आप अभी धड़ल्ले से जब जहां ये
चुनिंदा कंपनी मांग कर रहे हैं, तुरंत अब बढ़ा देते हैं। अब डायनामिक करने जा रहे हैं। अगर डायनामिक अगर करते जाए तो एक पॉलिसी बनाइए, क्योंकि अगर डायनामिक होते तो हमारे देश के आम लोगों को जब सस्ते में ईंधन आप रशिया से या वेनेजुएला से कहीं देश से आप ले रहे थे, तो आम लोगों की सुविधा मुहैया नहीं किया आपने। तो मतलब जब कटौती होगी, दाम की कम होगी, तब कोई सुविधा मुहैया नहीं किया जाएगा। और जब दाम बढ़ेगी तो सारा बोझ आम लोगों पर डाला जाएगा। तो ये क्या आपका विकसित भारत की यही परिणति होगी? सर, इसके अलावा कल इंडिया ब्लॉक की मीटिंग है, उसको लेकर किस तरीके से देखते हैं? सीपीएम ने कहा कि बहुत सारी चीजें हैं, लेकिन